বিডাব্লিউতে চাকরি করার অবস্থায় আপনি যে মামলা করছেন এই মামলার আসলে কি সংস্থার বাছাই কমিটি এবং নিয়োগ কর্তৃপক্ষই একটা পদোন্নতি দিছে এবং তারা আবার এটা সংশোধন করে দিচ্ছে। সম্পূর্ণ কার্যক্রমটা নিয়োগ কর্তৃপক্ষর পর্ষদের, এখানে আমার করণীয় কিছু নাই। তারপরেও যখন মামলাটা গেছে ওই কারণে যে নিয়োগ কর্তৃপক্ষকে অ্যাভয়েড করে দেশের আইন, সংবিধান, অধিকার, চাকরিবিধি সকল কিছু ভঙ্গ করে যখন মন্ত্রণালয় আমার বিরুদ্ধে একটা পদক্ষেপ নিল, তখন তো সঙ্গত কারণে জিয়াউর রহমান সাহেবের সঙ্গে সম্পর্কর কথা, আবার বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে জড়ায় বা আওয়ামী লীগ বিপক্ষীয় কথা বলাতে মানে তখনকার সরকারি দল এবং প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গার প্রভাবে আর কারো কিছু করার ছিল না এবং কর্তৃপক্ষ এটার প্রতি উত্তরে তিনবার চিঠি দিয়ে জানাই দিছে যে এটা অন্যায়, এটা অনিয়ম হচ্ছে। কিন্তু তারপরেও যখন মন্ত্রণালয় কর্ণপাত করে না, আমি বাধ্য হয়ে মামলা করছি শুধু আমার আত্মরক্ষার্থে। কিন্তু জানেন, এটা আমার কোনো কাজের জন্য করি নাই। কর্তৃপক্ষ যে কাজটা করছে সেটাকে মন্ত্রণালয় অস্বীকার করে। এখন মন্ত্রণালয় সেটা জবাব দেওয়ার পরও না হইলেও মন্ত্রণালয় মামলা করা উচিত ছিল, কিন্তু তারা তো ওই সময় করা সম্ভব না, কারণ প্রধানমন্ত্রীর পিতার মৃত্যুর সঙ্গে জড়ায় যদি কোনো অপবাদ করে, সেই অপবাদে কে ওটার বিরুদ্ধে মামলা করবে। তখন আমি বাধ্য হয়ে মামলা করছি। এই মামলায় আমি 17তে জিতছি। আমি জিতছি মানে কর্তৃপক্ষের কাজটা সঠিক ছিল, এইটাই স্বীকৃতি পাইছি। এটাই স্বীকৃতি পাওয়া মানে আমার জিতা। কিন্তু পরবর্তীতে 2020 সনে এইটা সম্পূর্ণ মিথ্যা কথা বলে যে কর্তৃপক্ষ যেটা করছে এটা ভুল করছে, কোনো বিধি নাই। আসলে এটা বিধি আছে। সেখানকার যে আইন উপদেষ্টা আদালতে মিথ্যা কথা বলছে, সে আবার এক নোটে স্পষ্ট স্বীকার করছে এটা পরিবর্তনের বিধি দুইটা আছে এবং যদি বিধি নাও থাকে কর্তৃপক্ষ করলে যৌক্তিক। তা আমারটা কর্তৃপক্ষও করছে যৌক্তিক, বিধিতেও আছে ঠিক। তো সেখানে আমার আর করণীয় বলার কি আছে? কষ্ট কি জানেন, প্রতিবার আদালতে গেলেও যদি সংস্থার পক্ষে, মন্ত্রণালয়ের পক্ষে, সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে ওই যে আইন উপদেষ্টা দাঁড়াচ্ছে, তিনি যদি অস্বীকার করে সত্যকে মিথ্যা বানায় আর মিথ্যাকে সত্য বানায় উত্তর দেয়, এইটার বিচার কি করার কেউ নাই? এইটার বিচার সরকার করলে এবং সরকার প্রকৃত তথ্য সরকার বা আদালত যদি জানতে চায়, দেখাক প্রমাণক সম্বলিত সকল কিছু আমার কাছে আছে, কিন্তু তাদের কাছে প্রমাণ দেওয়ার মতো কিচ্ছু নাই, সম্পূর্ণ মিথ্যার উপর। এই মিথ্যাকে প্রশ্রয় দিয়ে আজকে আমাদের জাতিগতভাবে আমরা প্রত্যেকটা নাগরিক যদি এইভাবে জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। আমরা দেখেন, আমরা পড়াশোনা করে বড় হয়েছি, আমরা ভালো সমাজে মিশছি, সব কিছুই জানি, আমরাই আঘাত পাচ্ছি, তাহলে যারা একেবারে নিরীহ তারা কোথায় যাবে? আমি দাঁড়ে দাঁড়ে আমাকে ঘোরার মতো অবস্থা। শুধু মান সম্মানের ভয়ে আমি কোথাও যাই না। আমি বারবার লিখে আমি সংস্থায়, মন্ত্রণালয়, সংস্থাপনে প্রধান উপদেষ্টা বরাবর পর্যন্ত লিখছি যে সঠিক কথাটা মন্ত্রণালয় জানায়, সঠিক সিদ্ধান্ত হোক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সেইটাই জানায় না। তারাই এই তথ্য সংরক্ষণকারী, রেকর্ড সংরক্ষণকারী এবং সরবরাহকারী, তারাই দিচ্ছে মিথ্যাতে। আমি করব কি? আমি দিলে আমার কথা শুনবে না, শুনে না। মানে এমন ব্যবস্থা হয়ে গেছে যে আদালতেও তো উকিল ছাড়া কেউ কথা বলার নাই। আমাকেও কথা বলতে দেখ, আমি সম্পূর্ণ স্পষ্ট জিনিস বলবো। উকিল তো আমারটা যে শুনে তারপর বলে, কিন্তু তারপরও তো বোঝেনি যে যেখানে রাষ্ট্রপক্ষ যদি আমার বিপক্ষে থাকে কতক্ষণ যুদ্ধ করে আমি টিকতে পারবো। এবং বিচার ব্যবস্থা তো এখন স্বাধীন। এখন বর্তমান সরকারের আমলে আপনি ন্যায় বিচার পাবেন বলে আশা করেন নাই? আশা তো করি, আশা না করলে তো রিভিউ তো আওয়ামী লীগের সময়ও করছি, তখনও আশা করছি যে ইনশাল্লাহ রিভিউতে একটা রেজাল্ট হবে। পরবর্তীতে দেশে যেরকম গুম খুনের অবস্থা হয়েছে, আমি তো 2024-এর পর আমার অনেক বন্ধুবান্ধবী বলছে যে তুমি মামলা করছিলে দেখে বেঁচে গেছো, নাহলে তোমার নামে যে রাষ্ট্রদ্রোহী বিষয় তুলে ধরছিল, তোমার যে গুম হাউজে নিয়ে তোমার মেরে ফেলায় নেই, এটাই যথেষ্ট। মামলা করছিলে দেখে তুমি হাইলাইটে চলে আসছিলা, মামলা করছিলা দেখে তুমি বেঁচে গেছো, অন্তত তোমাকে শারীরিক কোনো আঘাত করতে পারে নাই। এখন তোমার ব্যক্তি আঘাত করছে সামাজিকভাবে, পারিবারিকভাবে, এগুলো তুমি মামলা দিয়ে সমাধান করবে। এখন আশা করি বর্তমানে নিরপেক্ষ মানে বিএনপি সরকারের অন্ততপক্ষে এইটা দেখতেছি নিরপেক্ষভাবে বিচার ব্যবস্থা আছে। আল্লাহর রহমতে এই নিরপেক্ষভাবে যদি শুধু একটু সময় দিয়ে বিচারকরা
জাস্টিফাই করে, তাহলে দেখা যাবে কি, আমার মনে হয় শুধু আমাকে আমার 12 সনের চেয়ারম্যান হওয়া না, আমার সকল প্রাপ্যতা ভূতাপেক্ষভাবে দেওয়ার পরও আমাদের সামাজিক, এবং জানেন আমি 13 সনে এইসব ঘটনার পর আমার পিতার মৃত্যু হয় 13 সনে। আমি বলবো না যে এই কারণে, মৃত্যু তো আল্লাহর দেওয়া, আল্লাহর কাছে, কিন্তু আমার পিতাকে তো একটা অপরাধ বোধ নিয়ে যেতে হয়েছে যে আমি চাকরি করছি জিয়াউর রহমান সাহেবের সঙ্গে, সম্পর্ক আমার জিয়াউর রহমান সাহেবের সঙ্গে, সেই সম্পর্ক দিয়ে আমার ছেলেকে ক্ষতিগ্রস্ত করছে। ওনার কাছেও একটা মানসিক যন্ত্রণাদায়ক হতে পারে। আর আমার কাছে তো অবশ্যই যে আমার পিতাকে একটা খারাপ জিনিস দেখা আমি বিদায় দিলাম পৃথিবী থেকে, এইটার বিচার তো আল্লাহর কাছে আছেই, এবং এই জগতে এই বিচারের কাছে আমি এই ক্ষতিপূরণ সহ উপযুক্ত বিচার এবং অপরাধীদের তদন্তপূর্বক উপযুক্ত শাস্তি হলে আমি খুশি। আশা করি সমাজ, জনগণও খুশি হবে যে না, অন্যায় বন্ধ হোক। এবং এগুলো, এইসব অন্যায় যদি বন্ধ না করেন, তাহলে প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটা জায়গায়, এখানে আমি শিক্ষা পাইছি, আমার কাছে অনেক উদাহরণ, অনেক কিছু আছে যে কত অন্যায় হয়েছে এখানে। তো এরকম হয়ে যাবে, কিচ্ছু করার নেই, আমরা সাধারণ মানুষ, এগুলো ভোগ করে যেতে হবে। তো এটা ভালো না, এটা বন্ধ হওয়া উচিত। বর্তমান বিচার ব্যবস্থার কাছে আমার আশা, এবং এবং আশা করি সমাধান হবে ইনশাল্লাহ। আপনার কোর্টে যে মামলা, এটা কি পরিবেশন হচ্ছে? কর্মীশী না, এটা কিন্তু কোর্টে হলো মামলা হচ্ছে, আপনি আপনি সঠিক কথা তথ্য দিবেন। সংস্থা, সংস্থাপন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং লোক পরিবহন থেকে যে পক্ষই যে জবাব দিচ্ছে মিথ্যা, প্রমাণবিহীন তথ্য বক্তব্য দিচ্ছে যে বিধি নাই, কিন্তু বিধি আছে, এবং বাছাই কমিটির পক্ষ যে কাজ করছে সবই প্রমাণক আছে, এগুলো রিটেন জিনিস, এগুলোকে অ্যাভয়েড করে তারা জবাব দিচ্ছে। তো এবং সবচেয়ে প্রযোজনদায়ক, আপনার যে রিভিউ আপিলে যে রায়টা হয়েছে, সেই শুনানি হয়েছে, এটা 15 ডিসেম্বর আগে আমার যে অ্যাডভোকেটের রেকর্ড, তাকে আমি জানি না তাকে কী দিয়ে খুশি করছে, হয়তো ক্ষমতা ভয় দেখায় ঠিক করছে, আর না প্রশাসন, যাই হোক, সে এই ডেটটা পড়ছে যে আমাকে জানায় না, আমার সিনিয়র উকিল আমি দিতে পারি, আমিও জানি এই দিকে শুনানি হয়ে গেছে 15 ডিসেম্বর, এবং 16 ডিসেম্বর তোদের 2-4 মিনিটের অনলাইনে হয়েছে, এই আদালতটা অনলাইনে হয়েছে, এটা পুরাপুরি একটা চক্রান্তের মধ্যে পড়ে হয়েছে। বাংলাদেশের অধিকাংশ অফিসে দেখা যায় যে কেউ যদি একটু ভালোভাবে এগিয়ে যায়, তার পিছনে লোকজন লাগে। মূলত 2000 সনে যখন আমি সচিব হই, তখন বিএডব্লিউটিসি একটি লোকসানি প্রতিষ্ঠান ছিল। স্বাধীনতা 72 সনে সৃষ্টির পর থেকেই 26 বছর একটানা লোকসানি প্রতিষ্ঠানটি, আমি যখন সচিব হই তখন থেকে লাভের মুখ দেখে, এবং সেই সময় আমার ফিডার পদ 9 মাস পূর্তির কমতি ছিল, কিন্তু অতিরিক্ত দায়িত্ব সহ ফিডার পথে আমাদের অভিজ্ঞতা 7 বছরের অধিক। এই বিষয় বিবেচনা করে কর্তৃপক্ষ কর্পোরেশনের স্বার্থে এবং তাদের সন্তুষ্টিতে বাছাই কমিটি এবং নিয়োগ কর্তৃপক্ষ আমাকে পদোন্নতি দেয়। এই পদোন্নতি নিয়ে আমি চাকরি করতে থাকি, কিন্তু 2006 সনে বিএনপির সময়, ওইটা ঘটে 2000 সন আওয়ামী লীগের সময় পদোন্নতি হয়। বিএনপির সময় বাংলাদেশে তো একটা ট্রেন্ড আছেই, দেখা যায় যে কাউকে পছন্দ না করলে এক এক সরকারের সময় সরকার বিরোধী হিসাবে তকমা দেওয়ার। যাই হোক, তখন বিএনপির সময় আমার এই পদোন্নতি নিয়ে একটু সমস্যা দেখা দিল। আমার উচ্চতর স্কেল প্রদানকালে কমিটির এক সদস্য আমার ফিডার পদের মেয়াদ কিভাবে আগের বাছাই কমিটি গণনা করছে, নিয়োগ কর্তৃপক্ষ গণনা করছে, তা যাচাই না করে এক অবজেকশন দিয়ে বলে যে এটা সংশোধন করা উচিত। তাই এই যাই হোক, সেই সংশোধনও নিয়ম মোতাবেক স্বয়ংক্রিয়ভাবে সংশোধন হয়ে যায়, মানে যে তারিখে পদোন্নতি হওয়ার কথা সেই তারিখের আগে যদি হয়ে যায়, সেটা যেই তারিখ থেকে হওয়ার কথা সেই তারিখ থেকে গণনা করতে হবে। কারণ বাছাই কমিটি আর নিয়োগ কর্তৃপক্ষ একবারই পদোন্নতি দিতে পারে, বারবার দিতে পারে না। যাই হোক, আমার ক্ষেত্রে আবারও দিল, আবারও সংশোধন যেটা স্বয়ংক্রিয়ভাবে হওয়ার কথা, সেটা বাছাই কমিটি এবং নিয়োগ কর্তৃপক্ষ পুনরায় যাচাই বাছাই করে তারা অনুমোদন দিয়ে বাছাই কমিটি, নিয়োগ কর্তৃপক্ষ এবং বেতন বাস্তবায়ন কর্তৃপক্ষের 3 কমিটি 3টি প্রতিবেদন দিয়ে অনুমোদন দিয়ে দপ্তর আদেশ জারি করে কার্যকরী করে সংশোধন। যেই সংশোধনটি বিধি মোতাবেক এবং কর্তৃপক্ষ মোতাবেক হয়েছে, এবং কর্তৃপক্ষের কাজ কর্তৃপক্ষই
সংশোধন করছে। তো সেক্ষেত্রে এটা চলমান অবস্থায় আমি 2009 সনে ডাইরেক্টর ফাইন্যান্সের হিসাবে চলতি দায়িত্ব পাই 2009 সনে। তখন থেকে বিভিন্ন আর্থিক বিভিন্ন বিষয় অনিয়ম ব্যাপক হারে বৃদ্ধি পাওয়াতে এর প্রেক্ষিতে স্বার্থান্বেষী চক্র বা এইসব অন্যায়কারীদের একটা প্রতিপক্ষ হিসাবে আমি প্রতিবাদী মুখর হওয়াতে আমার বিরুদ্ধে তারা আরও সোচ্চার, মানে যারা এই কর্পোরেশনের থেকে অনৈতিক কার্যকলাপ করে লাভবান হচ্ছিল তাদের স্বার্থে আঘাত পড়ে। সামান্য কয়েকটা উদাহরণ দেখলে আপনি বলবেন, এরকম অগণিত উদাহরণ আছে। যেমন আমি মাওয়াতে 5.5 কোটি, এক বছর 5.5 কোটি টাকা তেল বেশি খরচের বিষয় বোর্ডে নিয়ে এসে জিনিসটি কর্তৃপক্ষের নজরে আনি। এটাতে এক পক্ষ স্বাভাবিক কারণে আমার বিপক্ষ হয়। যেমন এই কর্পোরেশনে 1,35,000 করে MS প্লেট কেনা হতো চায়না থেকে, যেটা একটু নিম্নমানের, কিন্তু সেটা বন্ধ করে আমি যখন ডাইরেক্টর ফাইন্যান্স হই 2009-এ, আমি এটা বন্ধ করে আপনার রহিম স্টিল থেকে কিনি এখানে এই প্লেট 70, 75, 85 এই রেটের মধ্যে, প্রায় 40-45 হাজার টাকা কমে, এবং সেটা মেরিন গ্রেডের প্লেট, এটা আরও উন্নত মানের। এইটা অনেকে সহ্য করেন, যেটা আপনি দেখেন খুব হাস্যকর। আমি 2000 সনে হজ পালন করতে যাই, তখন দায়িত্ব যে ছিল এটাকে পাল্টায় আবার চায়না থেকে কেনা শুরু করে। যাক, এটার সঙ্গে যুদ্ধ এইভাবে অনেক আসছে, এইগুলো আমি যুদ্ধ করে পারি না। যেমন সমীক্ষাবিহীন প্রকল্প এখানে হয়েছে, যেগুলোতে আনইথিক্যাল হতে আমি এটাতে স্বাক্ষর করতাম না, যার পরিপ্রেক্ষিতে বোর্ডের প্রকল্পের ব্যাপারে আমাকে ইনভলভ করা হতো না। আমি বললাম ঠিক আছে, আমার স্বাক্ষর না নিয়ে আপনারা কোনো অনিয়ম করলে আমার আপত্তি নেই, কিন্তু কোনো বিষয়ে আমি যদি স্বাক্ষর দিতে হয় নিয়মকানুন দেখে আমাকে দিতে হবে। যার পরিপ্রেক্ষিতে এই কর্পোরেশন যত প্রজেক্ট হয়েছে, কোনো প্রজেক্টের সমীক্ষায় বা বিভিন্ন কার্যকলাপে আমার কোনো সংযুক্ত ছিল না। ইভেন কি জানেন, 2009 থেকে মানে প্রায় 15 বছরে কেবলমাত্র একবার কোনো এক সময় যে কে যায় না এত